আমাদের এখানে প্রায় 87 জন জয়েন করছে, যারা জয়েন করা মোটামুটি জয়েন করে ফেলছে। তাহলে আমরা এখন শুরু করতে পারি। বিন্যাসের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটু প্রথমে গতকালকে ক্লাসের সূত্রগুলো একটু রিক্যাপ করি। আমরা গতকালকে শিখছিলাম যে 5p3 এটা আমরা হিসাব করি এইভাবে 5 × 4 × 3, মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে এখানে ততগুলো সংখ্যা গুণ হবে। যদি থাকতো 5p2 তাহলে আমরা লিখতাম 5 × 4। আরেকটা শিখছিলাম কি ফ্যাক্টোরিয়াল 5, এটার মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1। এটা আরেকটা শিখছিলাম যদি কিছু সংখ্যক জিনিস ডাবল থাকে, বেশি থাকে, যেমন ধরেন আমাদের ফ্যাক্টোরিয়াল 11 আছে, 11টা সংখ্যার 11টা বর্ণের মধ্যে ধরেন কিছু বর্ণ আছে, ধরেন 3টা বর্ণ আছে সেম, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করতে হয়। আমরা গতকাল এই জিনিসগুলোই শিখছিলাম। আরেকটা পারমুটেশনে একটা সূত্র ছিল NPR, সূত্রটা হলো এরকম ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n - r। এটা হলো সূত্র, যদিও আমরা এই সূত্রের ব্যবহার খুব একটা ক্লাসের মধ্যে করব না। আমরা এই যে এগুলো ব্যবহার করবো যে 5p3 মানে এটা, ফ্যাক্টোরিয়াল 5 মানে এটা, আমরা এগুলো ব্যবহার করবো। যে ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 3 এগুলো ব্যবহার করব, আমরা সূত্রের ব্যবহার খুব একটা করব না। তো আমরা গতকালকে 3টা টাইপের ম্যাথ করছিলাম, আজকে আমরা 4 নাম্বার টাইপ করব। কতগুলো বিশেষ বস্তু কিছু বিশেষ স্থানে থাকবে। ব্যাপারটা হচ্ছে কিছু ভিআইপি পার্সন থাকে না, কিছু ভিআইপি পার্সন, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। তো এরকম অঙ্কের মধ্যেও কিছু ভিআইপি থাকতে পারে। ধরেন আমাদের যে বাংলাদেশ টিম যে আছে তাদের একটা সংবর্ধনা দেওয়া হবে। হ্যাঁ, সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে আমাদের যে পঞ্চপাণ্ডব আছে তাদের জন্য যদি কিছু আসন সংরক্ষিত থাকে, যে এই আসনে একটা আসনে সাকিব বসবে, আর একটা আসনে তামিম বসবে, আর একটা আসনে মাশরাফি বসবে, আর একটা আসনে মুশফিক বসবে, আর একটা আসনে মাহমুদুল্লাহ বসবে, এই যে এদের জন্য যদি ফিক্সড করে দেয়, মানে কি এরা ভিআইপি, এদের জন্য সিট ফিক্সড, বাকিরা যার যেখানে খুশি সেখানে বসতে পারবে। এরকম অঙ্কের মধ্যেও আমরা এই যে কতগুলো বিশেষ বস্তু বিশেষ স্থানে এরা ফিক্সড থাকবে, মানে এরা ভিআইপি। কেমন? যেমন বলছে ম্যাথমেটিক্স এর বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়, যেখানে প্রথমে টি শেষে টি। তার মানে আমাদের এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, তাই না? আমি এরকম 11টা, ধরেন আমি এই 11টা প্লেয়ার আছে, হ্যাঁ ধরেন 11টা প্লেয়ার, আমি 11টা বক্স করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 11টা আছে ঘর, এর মধ্যে বলছে প্রথমে টি থাকবে, মানে প্রথমে টি ভিআইপি, আর শেষের টি এটা ভিআইপি। এখানে দুইটা টি আছে না, দুইটা টি প্রথমে এবং শেষে বসে গেছে, এটা সংরক্ষিত আসন। আচ্ছা, তার মানে কি এই দুইটা নিয়ে আমার আর কোনো চিন্তা নাই, বাকি যেগুলো আছে সেগুলোর বিন্যাস করতে হবে। বাকি আছে কয়টা? বাকি আছে 1 2 3 4 5 6 7 8 9টা। এই 9টাকে আমরা 9টা ঘর তো 12টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ও 12টা হয়েছে, একটা মুছে দেই, এই যে 11টা হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমার কাছে ঘর আছে 9টা, লেটার আছে 9টা থেকে 9টা, মানে ফ্যাক্টোরিয়াল 9 উপায়ে আমি এদেরকে কি করতে পারবো? বিন্যাস করতে পারবো। কিন্তু এখানে আবার একই রকম বর্ণ আছে কয়টা? এই 9টার মধ্যে একই রকম বর্ণ এম আছে 2টা, এ আছে 2টা, টি 2টা কি কাউন্ট হবে? আপনাদের কি মনে হয় টি যে 2টা আছে এই 2টা কি কাউন্ট হবে? না, টি 2টা কাউন্ট হবে না, কারণ ওদেরকে তো আমি ফিক্সড করে দিছি, ওদের নিয়ে তো আমাদের কোনো হিসাব নাই, ওরা ভিআইপি, ওদেরকে নিয়ে হিসাব করার মতো ক্ষমতা আমাদের নাই। বাকি 9টা নিয়ে হিসাব করতেছি, তাহলে কি হবে অ্যান্সারটা? ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই, এখানে এম আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, এ আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 9/4, রাইট, এটা হবে ফ্যাক্টোরিয়াল 9/4। এটা হিসাব করলে এখানে উপরে ফ্যাক্টোরিয়াল 9 থাকবে, এই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 2 আর 2 গুণ করলে 4, এইটা হলো অ্যান্সার। খুব কঠিন অঙ্ক? খুব কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলবেন যে কঠিন লাগতেছে। টি বাদ গেল, টি বাদ যাবে কেন? টি এই যে প্রথমে আর শেষে আছে,
টি বাদ দেই নাই, তবে টি আছে, সেটা প্রথমে আর শেষে আছে। এখন প্রথমে আর শেষে ওদেরকে বসায় রাখছি, তাহলে ওদের নিয়ে তো আমার হিসাব করার কিছু নাই, ওরা তো আগের থেকে ওদের জায়গা ফিক্সড করে রাখছে। যদি টি 3টা থাকতো তাবাসসুম জটিল জটিল প্রশ্ন করেন তাই না, যদি টি 3টা থাকতো তখন আমরা এখানে তখন হিসাব করতাম, তখন এইখানে এই যে 9টার ভিতরে আমরা হিসাব করতাম। তবে আপনাদের বিসিএসে শুনে, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, গতকালকে যা পড়াইছি ওইটুকুই বিসিএস প্রিলির জন্য ইম্পর্টেন্ট, এর বাইরে ইম্পর্টেন্ট আর তেমন কিছু নাই। আর একটা টাইপ আছে ওই যে সংখ্যা নিয়ে আমি যখন পড়াবো, ওই যে মোবাইল নাম্বার নিয়ে, হ্যাঁ এগুলো নিয়ে পড়াবো ওইটা। হ্যাঁ, এগুলো তাহলে কিসের জন্য? এগুলো করলে আপনি বিসিএস রিটেনে ভালো করতে পারবেন, বিসিএস রিটেনে এগুলো থেকে আপনার অ্যান্সার করতে পারবেন। বিসিএস রিটেনে, ব্যাংকে বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসে না, বিসিএস রিটেনে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি, চলেন। এই যে বলছে ম্যাথমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেখানে যে 2টা এম, 2টা এ আর 2টা টি এরা একসাথে থাকবে, মানে 2টা এম একসাথে থাকবে, 2টা টি একসাথে থাকবে, 2টা এ একসাথে থাকবে, মানে কি এরা সবসময় এরা নিজেদের সাথে একসাথে থাকবে, এরা আলাদা হইতে পারবে না, এরা সবসময় কি থাকবে, একসঙ্গে থাকবে। আচ্ছা হ্যাঁ, পাশাপাশি মানে এদের মধ্যে কি ধরেন, ওই যে ধরেন আপনারা 11 জন একটা বন্ধুর 11 জন একটা বন্ধুর দল আছে, তো 11 জন বন্ধুর মধ্যেও কারো মধ্যে দেখা যায় দুজনের মধ্যে সম্পর্ক খুব বেশি ভালো থাকে। দেখা যাবে যে 11 জন বন্ধু কোথাও ঘুরতে গেছেন, ওই যে দুজন করে সম্পর্ক না, ওই দুজন সবসময় একসাথে থাকে, ওই দুজন একসাথে যাবে, ওই দুজন একসাথে খাইতে বসবে, ওই দুজন একসাথে ঘুরবে, এরকম। নওমি কিবরিয়া, হ্যাঁ সেম হইতো। আচ্ছা ঠিক এইরকমই, এই 2টা এম একসাথে থাকবে, 2টা এ একসাথে থাকবে, 2টা টি একসাথে থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যে সাজাবো, আমার এখানে বর্ণ টোটাল তো 11টাই আছে, বর্ণ 11টাই আছে। এখন ধরেন আমি যখন এখানে এদেরকে বিন্যাস করব, ধরেন আমি এখানে একটা এ লিখলাম কোনো কারণে, তাহলে পরে যে এ লিখতে হবে এটা তো ফিক্সড, তাই না? আমি কোনো কারণে প্রথমে এ লিখে ফেলছি, তার সাথেই তো এ হবে, তার সাথে এ হবে না? আমি কোনো কারণে এখানে একটা টি লিখে ফেলছি, তার সাথে টি লিখতে হবে না? তাহলে আসলে কি আমাকে এখানে 2টা এম বললো, আসলে আমি একটা এম নিয়ে বিন্যাস করব, একটা এম নিয়ে, কারণ একটা এম বিন্যাস করলে, একটা এম নিয়ে বিন্যস্ত করলে আর একটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে না, আর একটা তার পাশে বসেই যাবে, ও পাশেই থাকবে। তাহলে এই যে 2টা এ, আমাকে 2টা এ নিয়ে কাজ করা লাগবে না, আমি একটা এ নিয়ে কাজ করব, 2টা টি নিয়ে কাজ করব না, আমি একটা টি নিয়ে কাজ করব। তাহলে যখন আমি 2টা এম এর জায়গায় আমি একটা এম, 2টা এ এর জায়গায় একটা এ, 2টা টি এর জায়গায় একটা এ হিসাব করতেছি, তখন বর্ণ কি মোট 11টা থাকবে? তখন মোট বর্ণ কয়টা হবে বলেন তো? তখন মোট বর্ণ কয়টা হবে? মোট বর্ণ তখন হবে 8টা, মানে আমাকে 8টা বর্ণ নিয়ে হিসাব করতে হচ্ছে, মানে কি আমাকে শুধু 8টা নিয়ে কাজ করতে হচ্ছে, 8টা। তাহলে 8টা বর্ণ, এই 8টার মধ্যে কিন্তু কোনো ডাবল নাই, তাহলে এই 8টা বর্ণ আমি কতভাবে সাজাইতে পারবো? ফ্যাক্টরিয়াল 8 উপায়ে সাজাইতে পারবো। এটাই অ্যান্সার, এটার অ্যান্সার এটাই, ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 না, ফ্যাক্টরিয়াল 8 হবে, ফ্যাক্টরিয়াল 8, শুধু ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 3 কেন আসবে? ফ্যাক্টরিয়াল 8। আমি যে 8টা বর্ণ নিলাম, দেখেন আমি যে 8টা বর্ণ নিলাম, 8টার মধ্যে কি আছে? এম আছে, এ আছে, টি আছে, এইচ আছে, ই আছে, তারপরে আই আছে, সি আছে, এস আছে। আমি এগুলো নিয়ে বিন্যাস করতেছি, এইগুলো। এখন এইখানে এম আছে একটা, ধরেন আমি যে এখানে যে লিখছি, ধরেন আমি এই যে আমি একটা শব্দ লিখলাম, আমি যে এই শব্দটা লিখলাম, আমি এখানে কি এম 2টা আছে? কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী এম 2টা, মানে এম 2টা পাশাপাশি থাকবে, যে এরকম এম এ
টি টি এইচ ই আই সি এস। দেখেন এই দুটো একসাথে মানে একটা বর্ণের মতো কাজ করতেছে, এই দুটো একটা বর্ণের মতো কাজ করতেছে, এই দুটো একটা বর্ণের মতো কাজ করতেছে, এরকম হইতে পারে। এইচ, তারপরে এম এম, মানে দুটো একটা বর্ণের মতো কাজ করতেছে, ই আই, তারপরে ধরেন এ এ একটা বর্ণের মতো কাজ করতেছে, তারপর ধরেন সি টি টি এস। এই যে একটা বিন্যাস পাইলাম, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। তাহলে এখানে হচ্ছেটা কি, এম দুইটা থাকলে একটা এম এর মতো কাজ করতেছে, এ দুইটা থাকলে একটা বর্ণের মতো কাজ করতেছে, টি দুইটা থাকলে একটা টি এর মতো কাজ করতেছে। তাহলে এখানে বর্ণ কয়টা, এই একটা, এই দুইটা মিলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে আটটা বর্ণ। আটটা বর্ণ কতভাবে সাজাইতে পারবো, ফ্যাক্টরিয়াল 8 উপায়ে সাজাইতে পারবো। এগারোটা থেকে 6টা কেন বাদ দিবেন ভাই রে? আমি তো এখানে এম একবার বাদ দিই নাই সোহেল, আমি তো এম বাদ দিই না, আমি এম তো একটা নিছি। এখানে যে দুইটা এম, এখানে একটা এম এর মতো কাজ করতেছে, এখানে আমি তো এম নিছি, এ তো আমি একটা নিছি, টি তো নিছি একটা, আমি তো টি একবার বাদ দিই নাই, টি তো আছে, একটা একটা করে কাজ করতেছে। হ্যাঁ, একবার করে ইনক্লুড হচ্ছে, মানে যেখানে এম যাবে, মানে এম দুইটা গেলেও আমরা হিসাব করতেছি একটা এম এর মতো করে, এই জন্য ফ্যাক্টরিয়াল 8। হ্যাঁ, ডাবলগুলোকে একটা বর্ণ হিসাব ধরা হচ্ছে, এই তো। আর কারো এটা নিয়ে প্রশ্ন আছে? এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই যে একত্রে থাকার ব্যাপারটা তো বুঝতে পারছি। মানে তিনটা থাকলে তখন আমরা এখন দুইটা কাউন্ট করতাম, যে তিনটা এম থাকতো, যদি তিনটা এম থাকতো, ধরেন এরকম থাকতো এম এম এম, তিনটা এম থাকলে বলছে দুইটা এম একসাথে থাকতো, তখন আমরা দুইটা এম একসাথে থাকতো, এই দুইটা মিলে একটা এম আর এই একটা এম, এরকম হিসাব করতাম। কিন্তু এইরকম আপনারা যত চিন্তা করতেছেন বিন্যাস সমাবেশ নিয়ে, যে বিন্যাস সমাবেশ প্রশ্ন দেখে আপনারা চিন্তা করছেন যদি এরকম থাকতো এরকম থাকতো, ভাই বিন্যাস সমাবেশ এমনি সহজ সহজ প্রশ্ন দেয়, আর আমি আরও জটিল প্রশ্ন সলভ করাচ্ছি। তা আপনারা যদি আরও জটিল চিন্তা করেন, এত জটিল প্রশ্ন দিবে না, এত জটিল প্রশ্ন এইচএসসিতেও দেয় না। এখানে 6টা ডাবলগুলো একটার পর একটা বুঝায় নাই, একত্রে বলছে যে না, একটার পর একটা বোঝায় নাই, মানে দুইটা এম, দুইটা এ, দুইটা টি একত্রে থাকবে, মানে দুইটা টি একসাথে থাকবে, দুইটা টি একসাথে থাকবে, এই কথা বলছে, দুইটা এম একসাথে থাকবে, দুইটা এ একসাথে থাকবে। হ্যাঁ, এখন কোনো কারণে যদি এর মধ্যে এস দুইটা থাকতো, তখন ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে, তখন ভাগ করতাম, এটা ঠিক আছে। আমি গতকালকে বলছি দুইটা থাকলে দুইটা নিয়েই কাজ করতে বলছেন, আমি দুইটা নিয়েই তো কাজ করতেছি, দুইটা নিয়েই কাজ করতেছি, কিন্তু দুইটা যেহেতু একসাথে থাকতেছে, ধরেন আমাদের বাংলাদেশ টিমের মধ্যে সাকিব এবং তামিমের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক, সাকিব যেখানে যাবে তামিমও সেখানে যাবে। ধরেন আপনার কাছে 5টা প্লেয়ার আছে, সাকিব, তামিম, আর ধরেন লিটন, আর ধরেন আর কি আছে, সাকিব, তামিম, লিটন, আমি তো ধরেন সোহাগ গাজী, আর একটা হচ্ছে, আর একটা কাকে দেব, আর একটা কাকে দিব, দুটা ফ্যাক্টরিয়াল গুণ হয়, ওগুলো আসতেছে। ধরেন চারটা প্লেয়ার আছে, ধরেন 4টা প্লেয়ার, আচ্ছা মিরাজ আছে একটা, ওকে মিরাজ। এখন ধরেন এদেরকে আমি যেখানেই দাঁড় করাই না কেন, সমস্যা হচ্ছে এই যে সাকিব এবং তামিম একসাথে থাকবে। ধরেন আমি সাকিব তামিমকে রাখলাম, এরপরে লিটন, গাজী, মিরাজ, আমি প্রথমে লিটনকে রাখলাম, তারপর যদি সাকিবকে দেই, আমি দিলাম সাকিবকে, তারপরে জায়গাটা তামিম এটা ও দখল করেই নিবে। তারপর হচ্ছে গাজী, মিরাজ, আমি যদি প্রথমে গাজীকে দেই, তারপরে সাকিব তামিম থাকবেই। কোনো কারণে ধরেন আমি গাজীকে দিলাম, মিরাজকে দিলাম, এরপর সাকিবকে দিলাম, সাকিব দিলে এর পরের পরটা তামিম নিবেই। তাহলে এই যে সাকিব তামিম এরা একসঙ্গে থাকবে মানে কি, এরা একসঙ্গে থাকবে মানে এরা একটা বর্ণের মতো আচরণ করতেছে, একটা বর্ণের মতো আচরণ করতেছে, একটা বর্ণের মতো আচরণ করতেছে, বুঝতে পারছেন? এই যে একটা বর্ণের মতো আচরণ করতেছে, মানে এই দুইটা মিলে আমি একটা বর্ণ হিসাব করছি, এই দুইটা মিলে একটা বর্ণ হিসাব করছি, এই দুইটা মিলে একটা বর্ণ হিসাব করছি। তাহলে দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, 11টা থেকে তাহলে 3টা কমে গেল, এম দুইটা থাকলে আমি একটা হিসাব করতেছি, এই জন্য টোটাল বর্ণ হচ্ছে তখন 8টা, তখন ফ্যাক্টরিয়াল 8 হলে অ্যান্সার।
দুইটা MAT। এখন শোনেন, তাবাসসুম আপনি যে প্রশ্নটা করছেন এটা আসবে, এটা আমি একটু পরেই বুঝাবো। সুযোগামণি এস দুইটা থাকলে ভাগ করতাম কেন, এটা গত ক্লাসে বুঝাইছি। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো একটু হোল্ড রাখেন, আমি আরও কিছু ম্যাথ করাই, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ মিনহাজ, সাকিব এবং তামিমের মধ্যে বিন্যাস হবে, এটার জন্য যে টাইপ পাস, আপনারা যে প্রশ্নগুলো করতেছেন তার জন্য টাইপ পাস আছে, একটু অপেক্ষা করেন। এখানে বলছে কিছু বর্ণ বা বস্তু একত্রে রেখে বিন্যাস, একটু আগে যেটা একত্রে ছিল এটাও। এবার একটু এই অঙ্কগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই অঙ্কগুলো একত্রে রেখে বিন্যাস বলছে, এটা আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, চলেন। এই যে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে, শর্ত হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, স্বরবর্ণগুলো একটা জোট করছে, ওরা একত্রে থাকবে। ইকুয়েশন, এখানে স্বরবর্ণ আছে কি কি? আচ্ছা, মোট বর্ণ আছে কয়টি? মোট বর্ণ 1 2 3 4 5 6 7 8টা, মোট বর্ণ 8টা। তার মধ্যে স্বরবর্ণ কয়টি, মানে ভাওয়েল কয়টি আছে? ভাওয়েল কয়টি, কি কি আছে? ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। ইউ এ আই ও, ইউ এ আই ও, 4টা। ও ই আছে না, ই আছে, ওকে ই আছে। এটার মধ্যে দেখি 5টা ভাওয়েলই আছে, তাই না? 5টা ইকুয়েশন শব্দের মধ্যে 5টা ভাওয়েলই ব্যবহার হয়েছে, ওকে। বাকিগুলো কি? বাকিগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, কনসোনান্ট। ওকে, আচ্ছা, কি কি আছে এখানে? কিউ আছে, টি আছে, এন আছে, 3টা কনসোনান্ট, 3টা ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে ভাওয়েলগুলো একসঙ্গে থাকবে, ভাওয়েলগুলো সবসময় কি থাকবে? একসঙ্গে থাকবে, মানে এরা একটা জোট করছে, এরা একটা কি করছে? একটা জোট করছে, এই 5টা একটা জোট করছে। তাহলে আমি যদি সাজাই, আমি এই জোটটাকে, পুরো জোটটাকে আমি একটা, ধরেন আমি একটা নাম দিলাম, পুরো জোটটাকে একটা নাম দিলাম এক্স। ভালো করে খেয়াল করেন, পুরো জোটটাকে নাম দিলাম এক্স, পুরো জোটটাকে নাম দিলাম এক্স। তাহলে এই পুরো জোটটা এক্স মানে কি? আমি যখন বিন্যাস করব এরকম হতে পারে, এক্স মানে এই পুরো জোটটা বসবে, কিউ টি এন, এরকম হতে পারে কিউ এক্স টি এন। এক্স মানে হচ্ছে এই পুরো জোটটা, এর এক্স যেখানে এক্স বসে সেখানে এই 5টাই বসবে। তারপরে হচ্ছে এরকম হতে পারে টি এক্স, টি কিউ এক্স এন, হতে পারে কি না? আমরা ধরে নিচ্ছি এটা। তাহলে আসলে আমরা এখানে কয়টা বর্ণের বিন্যাস করতেছি বলেন তো? কয়টা বর্ণের বিন্যাস করতেছি? 4টা, তাই না? 4টা বর্ণের বিন্যাস করতেছি। এই যে এখানে 3টা, আর যারা একত্রে থাকবে তাদেরকে আমি একটা বর্ণ ধরে নিছি, তাহলে মোট বর্ণ কয়টা? 4টা, মোট বর্ণ 4টা। তাহলে এই 4টাকে বিন্যাস করার উপায় কত? ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা, তাই না? এটা অ্যান্সার হওয়ার কথা, রাইট? এখন সমস্যা হচ্ছে এই যে যেই 5টা একসঙ্গে থাকবে, ভাই এই যে এখানে ইউ প্রথমে আছে, এ তারপরে আই তারপরে আছে, ও তারপরে আছে, তারপরে ই আছে। এরা তো নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে পারে, মানে নিজেরা যে যেখানে আছে ওইভাবে তো থাকবে না। এমনও তো হইতে পারে যে প্রথমে ইউ আছে, কিন্তু আরেকখানে গিয়ে প্রথমে এ আছে, তারপরে ও আছে, তারপরে ই আছে, তারপরে ইউ আছে, তারপরে আরেকটা কি আছে? আই আছে। এটা তো হইতে পারে। অথবা এরকমও তো হইতে পারে যে প্রথমে ও, তারপরে এ, তারপরে ই, ইউ, আই, এরকমও তো হইতে পারে। তার মানে যাদেরকে আমি একটা বর্ণ ধরছি, যারা একত্রে থাকবে, ওরা আবার নিজেদের মধ্যে বিন্যাস হইতে পারে, তাই না? তাহলে এই 5টা আবার নিজেদের মধ্যে বিন্যাস হইতে পারে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। এই 5টা আবার নিজেদের মধ্যে বিন্যাস হতে পারে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। তাহলে এই যে ফ্যাক্টোরিয়াল 4 আর ফ্যাক্টোরিয়াল 5 দুটোই অসম্পূর্ণ, তাহলে এই দুটো গুণ করতে হবে। এটা গুণ করলে যা হবে তাই অ্যান্সার। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে ভাই আপনি আগের অঙ্কে কেন আমরা এটা করলাম না? হ্যাঁ, এই তো এই অঙ্কে করলাম, আগের অঙ্কে কেন করলাম না? চলেন আগের অঙ্কে একটু দেখি।
এই যে এখানে দুইটা এম, তাই না? দুইটা এম নিজেদের মধ্যে বিন্যাস হলে কি হয় বলেন তো? আমি এই যে এই এমকে প্রথমে লিখলাম আর এই এমটাকে পরে লিখলাম। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আপনারা যে সারা জীবন যে আপনারা যে এই যে ডিমের ইংরেজি প্রতিশব্দ কি? এগ না? এগ না? এ ডাবল জি। এটা যে সারা জীবন ভুল লিখছেন আপনারা কি জানেন? এটা সারা জীবন ভুল লিখেছেন, এটা সারা জীবন ভুল লিখেছেন। এটা সঠিকটা কি জানেন? এটা সঠিকটা হলো যে এই জিটা আগে হবে আর এই জিটা পরে হবে। এটা হলো সঠিক, এটা হলো সঠিক। বুঝতে পারছেন? হ্যাঁ, পরের জিটা আগে হবে, আগের জিটা পরে হবে। তাহলে এতদিন ধরে আপনারা ভুল লিখে আসছেন, এটা ভুল লিখছেন, এটা হলো সঠিক। সিফাত না, ওভাবে হবে না, মানে একই, তফাৎ নাই তো। এখন আমি দুইটা এম যদি এদের নিজেদের মধ্যে বিন্যাস করি, মানে এইটা আগে লিখলাম এটা পরে লিখলাম, আমি এটা আগে লিখলাম এটা পরে লিখলাম, ভাই সেম জিনিস। আবার অঙ্ক দিয়ে যদি করি, দুইটা এম যদি বিন্যাস করি ফ্যাক্টোরিয়াল 2, দুইটাই একই, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা আবার ভাগ করলে কত হয়? 1 হয়। এখন আপনার এই যে ফ্যাক্টোরিয়াল 8-এর সাথে যদি আপনি একটা 1 গুণ করেন কি হবে? ফ্যাক্টোরিয়াল 8ই থাকবে, ফ্যাক্টোরিয়াল 8ই থাকবে, সেম জিনিস, কোনো তফাৎ নাই নওশিন, কোনো তফাৎ নাই। এটাই তো বোঝাচ্ছি, এই এগ আর এই এগের মধ্যে তো কোনো তফাৎ নাই। এই জি আগে, কোন জি আগে লিখলেন কোন জি পরে লিখলেন তাতে তো সমস্যা নাই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি, চলেন। এই যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এখানেও বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে কতভাবে আমরা সাজাইতে পারবো। তাহলে দেখি আমরা একটু সলভ করি, চলেন। এখানে ম্যাথমেটিক্স শব্দটিতে স্বরবর্ণ আছে কয়টা, ভাওয়েল আছে কয়টা? আচ্ছা, শুধু ভি লিখলে আবার সমস্যা হবে। ভাওয়েল আছে কয়টা? এ আছে 2টা, তারপরে ই আছে একটা, এ 2টা আছে, ই আছে, তারপরে আই আছে 4টা, না? 4টা টোটাল ভাওয়েল 4টা, 3টা না 4টা, টোটাল ভাওয়েল 4টা। এই যে এ, ই, এ, আই, 4টা ভাওয়েল। ওকে, বাকিগুলো কি? কনসোনান্ট, তাই না? বাকিগুলো কনসোনান্ট। তো কী আছে কনসোনান্ট? এম, তারপরে টি, এইচ, এম, টি, সি, এস। ভাওয়েল আছে কয়টা? 4টা। কনসোনান্ট আছে কয়টা? 7টা, তাই না? 7টা ভাওয়েল আছে, কনসোনান্ট আছে 7টা। তাহলে কি হবে? যারা একত্রে থাকবে ওদেরকে আমি একটা বর্ণ ধরবো, যারা একত্রে থাকবে তাদেরকে কি ধরবো? একটা বর্ণ। মানে এদেরকে যে এক্স ধরলাম, তাহলে এই একটা বর্ণ আর এই 7টা মিলে কয়টা হয়? 8টা বর্ণ। তার মানে ফ্যাক্টোরিয়াল 8 সাজালে ফ্যাক্টোরিয়াল 8 হবে। এখন বলেন তো, ভাওয়েলগুলো নিজেদের মধ্যে আবার বিন্যাস হবে না? যারা একত্রে থাকবে তারা নিজেদের মধ্যে আবার বিন্যাস হবে। এই 4টাকে যদি আমরা নিজেদের মধ্যে আবার বিন্যাস করি, তাহলে ফ্যাক্টোরিয়াল 4, এই ফ্যাক্টোরিয়াল 3 কেন? 4টে আছে না এখানে? 4টা না? ফ্যাক্টোরিয়াল 4, 2টা এ আবার সেম আছে, যারা সেম থাকে তাদেরকে ভাগ করতে হয়, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা হইল অ্যান্সার, দাঁড়ান, আরও ভুল হয়েছে না? এই যে এম আছে 2টা, টি আছে 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 8কে এম 2টা থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, টি 2টা থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। আসলে অ্যান্সার হলো এইটা। আমি দেখতেছিলাম যে আমি এইটা ভুল ধরে দিলাম, আপনারা এইখানে ভুলটা ধরতে পারতেছেন না। হ্যাঁ, এই তো আপনারা অনেকে বলে ফেলছেন না। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কনসোনান্টের এম 2টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ, টি 2টা আছে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ,
আসলে অ্যান্সার হলো এইটা, আসলে অ্যান্সার হলো এটা, এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। এখন বলেন আমরা কি সবাই বুঝতে পারছি এই যে একত্রে থাকার ব্যাপারটা কি বুঝতে পারছি? সামিরা কি বুঝাবো বলেন, কি বুঝাবো, কোনটা বুঝাবো আমাকে সেটা বলেন। লাস্ট হিসাবটুকু বোঝেন নাই? কনসোনান্ট 7টা এটা বোঝেন নাই? ভাওয়েল 4টা করছে এটা বোঝেন না, নাকি ভাওয়েল 4টার বিন্যাস ফ্যাক্টোরিয়াল 4/2 এটা বোঝেন নাই? কোনটা কোনটা বোঝেন নাই? ফ্যাক্টোরিয়াল 8-এরটা বোঝেন নাই? ফ্যাক্টোরিয়াল 8-এরটা বোঝেন নাই? এই যে এখানে কনসোনান্ট আছে 7টা, এই 7টা, আর বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। স্বরবর্ণ 4টাকে আমি একটা বর্ণ ধরে নিয়েছি, স্বরবর্ণ 4টাকে একটা বর্ণ ধরে নিয়েছি, তাহলে এই 7টা আর স্বরবর্ণ একটা মিলে 8টা, এই 8টা বর্ণকে বিন্যাস করলাম ফ্যাক্টোরিয়াল 8। এখন এই 8টার মধ্যে এম আছে 2টা, যেগুলো সেম থাকে সেগুলো তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি না, ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। টি আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ। আবার এই যে ভাওয়েল যেগুলো স্বরবর্ণ যেগুলো একসঙ্গে থাকবে, এই 4টার আবার বিন্যাস করলাম, এই 4টা নিজেদের মধ্যে আবার বিন্যাস হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল 4/2, এটা হিসাব করলে কত হবে? তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 4/2, আর এটা হলো যেটা, এই দুটো তাহলে গুণ হবে। তাহলে ইকুয়েশনে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 হয় নাই কেন? আপনি কেন ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 3 দিবেন? আপনি ফ্যাক্টোরিয়াল 6 কোথায় পাচ্ছেন আমাকে বলেন তো? ফ্যাক্টোরিয়াল 6 কোথায় পেলেন আর ফ্যাক্টোরিয়াল 3 কোথায় পেলেন? 6 কোথায় পেলেন, 3 কোথায় পেলেন? আমাকে এই দুটো একটু বলেন, আপনি 6 কোথায় পেলেন আর 3 কোথায় পেলেন? আপনি গতকালকে ক্লাসটা করছিলেন কি? গতকালকে ক্লাসটা করছিলেন? জান্নাতুন নাইমা, আপনি গতকালকে ক্লাস করছিলেন কি না? আমার মনে হয় আপনি গতকালকে ক্লাস করেন নাই, করলেও আপনি মনোযোগ দিয়ে করেন নাই আমার মনে হচ্ছে, কারণ আমি গতকালকে এই জিনিসটা আমি বুঝাইছি। গতকালকে এই যে এইখানে দেখেন তো, আপনি এই যে ফ্যাক্টোরিয়াল 11, এই যে এখানে এম 2টা আছে, এ 2টা আছে, টি 2টা আছে, আমি তো এই অঙ্ক বুঝাইছি যে 11টার শব্দ তাহলে ফ্যাক্টোরিয়াল 11, যেগুলো সেম আছে সেগুলো তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, সেগুলো ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, তাই না? তো এখন আপনি এখানে বলতে চাচ্ছেন যে এম এ এগুলো 2টা করে আছে, তাহলে এখানে 11টা কেন নিচ্ছেন? আপনি 11টা ধরবেন না, ধরতে চাচ্ছেন না, আমি বুঝতে পারছি আপনার আপনার প্রশ্ন যেটা। এর আগেরটাতে কেন আমি ফ্যাক্টোরিয়াল 6 ধরবো বলেন তো? কেন ফ্যাক্টোরিয়াল 6 ধরবো? এই যে এখানে 3টা ছিল আর এটা পুরোটাকে একটা ধরছে, তাহলে 4টা হলো না? 4টা হলো না? এই 4টা, এখানে যেমন এই যে এখানে যেমন 7টা ছিল আর এখানে একটা মিলে 8টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 8, তার মধ্যে সেম যেগুলো ছিল তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করছি, তো এখানেও তো সেম, এখানে 3টা আর এই 5টাকে একটা ধরছি, তাহলে ফ্যাক্টোরিয়াল 4, আর এই 5টা নিজেদের মধ্যে বিন্যাস ফ্যাক্টোরিয়াল 5। বুঝতে পারছেন এবার? আচ্ছা, তাহলে এইটা এবার আপনারা করেন, আপনারা যদি বুঝে থাকেন এটা একটু করেন। এখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এটা একটু আপনারা সলভ করেন। অ্যাবজিউরিং শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে? সবাই একটু সলভ করে ফেলি, সবাই চেষ্টা করি। কঠিন লাগবে না, কারোই কঠিন লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। ফাতিহা বের করছেন, থ্যাংক ইউ। আলামিন হোসেন বের করছেন, ওকে থ্যাংক ইউ। আমি কাউকে মানে উত্তরটা আমি বলতেছি না, কারণ হচ্ছে সবাই চেষ্টা করতেছে, যেহেতু উত্তর বললে না। আলিফ শুভ বের করে ফেলছেন, ওকে থ্যাংক ইউ। জান্নাতুন নাইমা বের করে ফেলছেন, গুড। সাব্বির, হ্যাপি, আফিফা, নৌশিন সবাই বের করে ফেলছেন। আবুজার বের করে ফেলছেন, আশিক দাস বের করে ফেলছেন। গুড, এই তো আপনারা সবাই পারতেছেন, থ্যাংক ইউ। আমার যে কি ভালো লাগতেছে যখন আপনারা এই যে ম্যাথ করতে পারেন। তাহলে দেখেন এই যে অ্যাবজিউরিং শব্দটার মধ্যে স্বরবর্ণ আছে কয়টি? স্বরবর্ণ আছে কয়টি? এই যে এ আছে, ইউ আছে, আর কি আছে? আই আছে। স্বরবর্ণ আছে 3টা, তাই না? স্বরবর্ণ 3টা, তাহলে ব্যঞ্জন কয়টা আছে? ব্যঞ্জন কয়টা আছে? বি আছে, জে আছে, আর আছে, এন আছে, জি আছে, ব্যঞ্জন আছে 5টা। এখন বলছে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে,
এই তিনটা স্বরবর্ণ একসঙ্গে থাকবে। আর ব্যঞ্জনগুলো এরা নিজেদের মধ্যে বিভিন্নভাবে, হ্যাঁ কোনো রিপিট নাই, এটা খুব সহজ ম্যাথ। তাহলে স্বরবর্ণ তিনটাকে আমি যদি একটা বর্ণ ধরি আর এখানে 5টা, এই 5টা আর এখানকার একটা মিলে 6টা, তাহলে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে বিন্যাস হবে। আর এই যে স্বরবর্ণগুলো যারা একত্রে থাকবে ওরা নিজেদের মধ্যেই আবার বিন্যাস হবে, নিজেদের মধ্যে যখন বিন্যাস হবে তখন হবে ফ্যাক্টরিয়াল 3। তাই ফ্যাক্টরিয়াল 6-এর সাথে ফ্যাক্টরিয়াল 3 গুণ করে দেব, গুণ করে দিলে যা হবে তাই অ্যান্সার। হিসাবগুলো করতেছি না, এগুলো ক্যালকুলেটর দ্বারা, মানে ক্যালকুলেটর ছাড়া হবে না। পরীক্ষা যদি আসে এইসব মানে ক্যালকুলেটর আপনাদের মানে অপশনে এরকমই থাকবে, এই জন্য আমি হিসাবগুলো করে দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে একই রকমভাবে লিডিং শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যখন স্বরবর্ণগুলো একত্রে থাকে, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে। আমি অবাক হচ্ছি যে আপনারা কেউ প্রশ্ন করতেছেন না যে একত্রে থাকে বলছে, যদি বলে একত্রে না থাকে তখন কি হবে? যদি বলে একত্রে না থাকে, হ্যাঁ এই যে কাকুলি বলছে যদি বলে একত্রে না থাকে তাহলে কি হবে? চলেন পরের টাইপে এটা করব। কিছু বর্ণ বা বস্তু একত্রে না রেখে বিন্যাস, একত্রে না রেখে বিন্যাস। আপনি লিখতেছিলেন? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এটা করি। এই যে আবজিরুইং শব্দটাই, এই শব্দটা বলতে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে এই আবজিরুইং শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে। আচ্ছা ধরেন এখানে স্বরবর্ণ একত্রে বা এইসব কোনো কিছু বলে নাই, এইসব কোনো কিছু বলে নাই, এইসব কোনো কিছু বলে নাই, শুধু বলল এই অ্যাবজিরুইং শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়। বলেন তো এটার অ্যান্সার কত হবে? অ্যাবজিরুইং শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে, এটার অ্যান্সার কত হবে? 8টা বর্ণ আছে, সবগুলো ভিন্ন ভিন্ন, ফ্যাক্টরিয়াল 8। তাহলে মোট বিন্যাস কত হবে? ফ্যাক্টরিয়াল 8। আচ্ছা এই যে এখানে আমি যে ফ্যাক্টরিয়াল 8 যে বিন্যাসগুলো পাবো, এর মধ্যে কি স্বরবর্ণগুলো একত্রে আছে নাকি একত্রে নাই? আপনাদের কি মনে হয়? এই যে মোট বিন্যাস, এখানে আমি বলি নাই একত্রে রাখা না রাখা, আমি বলি নাই, আপনাদের কি মনে হয় ফ্যাক্টরিয়াল 8-এর মধ্যে কি এই স্বরবর্ণগুলো কি একত্রে আছে নাকি নাই? কেউ বলছেন আছে, কেউ বলছেন নাই, দুটাই, কিছুতে আছে কিছুতে নাই। মানে কিছু এই যে এখানে ফ্যাক্টরিয়াল 8 হলো টোটাল বিন্যাস, এর মধ্যে কিছু বিন্যাসের মধ্যে স্বরবর্ণগুলো একত্রে আছে, কিছুতে নাই, মানে দুটাই আছে, দুটাই মিক্সড আছে। আপনারা কি এইটুকু বুঝতে পারছেন যে ফ্যাক্টরিয়াল 8 এখানে যে বিন্যাসগুলো হবে এর মধ্যে কিছুতে স্বরবর্ণগুলো একত্রে আছে, কিছুতে স্বরবর্ণগুলো একত্রে নাই, এইটা কি বুঝতে পারছেন আপনারা? কেউ যদি না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করতে পারেন, কেউ যদি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন। বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। একটু আগেই স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস করছিলেন না? স্বরবর্ণগুলো একত্রে রেখে বিন্যাস, স্বরবর্ণ একত্রে রেখে বিন্যাস করছিলেন না? কত বের করছিলেন? এই যে এখানে বের করলেন না, ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এটা বের করছেন না? হ্যাঁ, তাহলে এটা হবে ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। এখন দেখেন এই যে আমি টোটাল যে বিন্যাস বের করছি, টোটাল বিন্যাসের মধ্যে কিছু জায়গায় স্বরবর্ণগুলো একত্রে আছে, কিছু জায়গায় স্বরবর্ণগুলো একত্রে নাই। আর আমি এইখানে যেটা বের করছি এখানে সবগুলোতেই স্বরবর্ণগুলো একত্রে আছে। তাহলে স্বরবর্ণ একত্রে নাই এরকম বিন্যাস কত? যে ফ্যাক্টরিয়াল 8 থেকে এই ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস করলে যেটা হবে সেটাই হবে একত্রে না রেখে বিন্যাস। একত্রে না রেখে বিন্যাস হবে এটা। হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু বড়, এগুলা হচ্ছে আপনার রিটেনে আসতে পারে, প্রিলিতে আসবে না। এখন ববি মির্জা বলছে বুঝি নাই, ধরেন এ বি সি এই তিনটাকে আমি বিন্যাস করব। এই তিনটাকে যদি বিন্যাস করি তাহলে কি কি হইতে পারে? এ বি সি হইতে পারে, এ সি বি হইতে পারে, তারপরে হইতে পারে বি এ সি হইতে পারে, বি সি এ হইতে পারে, তারপরে এরকম হইতে পারে সি এ বি হইতে পারে, তারপরে হইতে পারে সি বি এ হইতে পারে। টোটাল এই 6টা বিন্যাস পাবো কি না? 6টা বিন্যাস পাবো কি না? এখন যদি প্রশ্ন বলে এই এ বি সিকে বিন্যাস করলে এর মধ্যে এ আর বি কি একসঙ্গে থাকবে? আমি যদি প্রশ্ন করি এর মধ্যে কি এ বি একসঙ্গে আছে কোথাও? এই বিন্যাসগুলোর মধ্যে আছে কি না বলেন তো?
আছে না, কিছু বিন্যাসে আছে কিছুতে নাই। যেমন এই যে এটাতে আছে, এটাতে আবার নাই, এই যে এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে, এটাতে আছে। তার মানে কিছু বিন্যাসের মধ্যে এবি একসাথে আছে, কিছু বিন্যাসের মধ্যে এবি একসাথে নাই। আমি এই এবিসিকে টোটাল সবগুলোকে বিন্যাস করছি। সেম এইটাও আমি এই অ্যাবজর্বিং শব্দটাকে যদি আমি বিন্যাস করি, সবগুলো বর্ণনে বিন্যাস করি, যে বিন্যাসটা পাবো এর মধ্যে কিছু বিন্যাসের মধ্যে স্বরবর্ণ একসঙ্গে থাকবে, কিছু বিন্যাসের মধ্যে থাকবে না। কিন্তু আমি এই যে এইখানে যে অ্যান্সারটা বের করছি, এই যে একটু আগে যে বের করছি, এই যে এটা, এই যে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, এটা এখানে কিন্তু সবগুলো স্বরবর্ণ একসঙ্গে আছে। এখানে স্বরবর্ণ কি আছে? স্বরবর্ণ একসঙ্গে আছে, একত্রে আছে। তাহলে টোটাল বিন্যাস থেকে যেগুলো স্বরবর্ণ একত্রে আছে ওগুলো যদি বাদ দেই, যেমন এখানে টোটাল বিন্যাস হলো 6টা, এর মানে এ বি একসঙ্গে আছে এই একটাতে, এই একটাতে 2টা, তারপরে হলো এই একটাতে 3টা, এই একটাতে 4টা, তাহলে একসঙ্গে আছে 4টাতে। তাহলে একসঙ্গে নাই কটাতে? এই 6টা থেকে 4টা বাদ দিলে পেয়ে যাবো 2টাতে, তাহলে 2টাতে একসঙ্গে নাই। তাহলে যখন বলবে স্বরবর্ণগুলো একত্রে না রেখে বিন্যাস বললে, তাহলে আমাদেরকে কি করতে হবে? মোট বিন্যাস বের করতে হবে, একত্রে রেখে বিন্যাস বের করতে হবে। তারপরে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস বিয়োগ করলে আমরা স্বরবর্ণ একত্রে না রেখে বিন্যাসটা পেয়ে যাব। এখন এগুলো কি সবগুলো তো লজিক্যালি ভাই, এগুলো কঠিনের কি আছে? এখানে যে অনেকের মনে হতে পারে যে এগুলো তো অনেক কঠিন অঙ্ক, ভাই এখানে কঠিন কি আছে? এখানে তো সবগুলো তো আমি লজিক্যালি করতেছি। এই যে আমি এবিসিডি তো বুঝাই দিলাম, এই অঙ্কের মতো এটাও। তাহলে একই রকম যে অঙ্কগুলো আছে, যে ডটার শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায়, এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো আর এখন করাচ্ছি না। যে সায়েন্স শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায় স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে, এগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। তবে খুশির খবর হচ্ছে এই ধরনের প্রশ্ন প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, একটু ব্রেন খাটাতে হবে। চলেন এবার টাইপ 7 করব। হ্যাঁ, কতগুলো বিশেষ বস্তুর আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। এখন আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না এই কথাটার অর্থটা কি? মানে দেখেই মনে হচ্ছে যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না, এটা দ্বারা তো মানে কঠিন কিছু বোঝাচ্ছে। এটা কঠিনের কিছুই না। ধরেন এই যে এখানে আমাদের ধরেন এই যে আপনারা যারা ক্লাস করতেছেন, আপনাদের সবাইকে নিয়ে আমি একটা ধরেন গেট টুগেদার আয়োজন করলাম। হ্যাঁ, গেট টুগেদার আয়োজন করলাম। এখন গেট টুগেদার আয়োজন করে আমি ধরেন গেট টুগেদারের মধ্যে তাহলে আমি কি করব? এইখানে তো ছেলে মেয়ে, আমি এখন তো অনলাইনে ক্লাস করতেছেন, এক একজনের বাসায় বা হলে বা মেসে থেকে ক্লাস করতেছেন। আমি গেট টুগেদার আয়োজন করলে আমি ছেলেদেরকে আলাদা করব, মেয়েদের জন্য আলাদা সিট করব। ধরেন আমি এখানে বললাম যে এখানে যে চেয়ারগুলো থাকবে এখানে ছেলেরা বসবে, এখানে যে চেয়ারে থাকবে এখানে মেয়েরা বসবে। তাহলে কি হবে? এখানে ধরেন মেয়েদের মধ্যে ধরেন এখানে বসলো ফাহিমা, তারপরে বললো বর্ণা, হ্যাঁ, তারপরে রিয়া, তারপরে ধরেন আর কে থাকতে পারে? কাকলি থাকতে পারে। হ্যাঁ, এখানে আর কি আপনারা যারা ক্লাস করতেছেন, তিশা, হ্যাঁ, আপনারা সবাই আর কি, সবাই। আর আমি এখানে ধরেন ছেলেদের মধ্যে কে আসলো? ধরেন এখানে আলিফ আসলো, হ্যাঁ, সাব্বির আসলো, তারপরে শিফাত আসলো, তৌসিফ আসলো। এখন এই যে সবাই তো আসছে, এখন সবাই নিজেদের মানে কতভাবে সিটগুলো চেঞ্জ করতে পারে, কতভাবে বসতে পারে, এটা যদি হিসাব করতে চাই, তাহলে নিশ্চয়ই এই ছেলেরা মেয়েদের সিটে গিয়ে বসতে পারবে না, এটা তো আমি অ্যালাউ করবো না, তাই না? মেয়েরাও ছেলেদের বেঞ্চে গিয়ে বসতে পারবে না। তার মানে যার জায়গা যেটা সেইখানে ফিক্সড। তবে এই যে এরা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, এই যে যার যেখানে জায়গা সেখানেই তাদের সাথে জায়গা চেঞ্জ করতে পারবে, অন্য কারোর সাথে জায়গা চেঞ্জ করতে পারতেছে না। এটাকেই বলা হয় আপেক্ষিক অবস্থান। এটাই হলো আপেক্ষিক অবস্থান। মানে এরা নিজেদের মধ্যে নিজেদের জায়গা চেঞ্জ করতে পারবে, নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে। ছেলেরা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, কিন্তু ছেলেদের জায়গায় মেয়েরা, মেয়েদের জায়গায় ছেলেরা বসতে পারবে না। এটা কি বুঝতে পারছি? এটাই হলো আপেক্ষিক, এটাই আপেক্ষিক। হ্যাঁ, তাহলে এই যে আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না, এটা দ্বারা বোঝাচ্ছে এটাই। তাহলে আমরা একটা অঙ্ক দেখি, তাহলে অঙ্ক দেখলে বুঝতে পারবো। যেমন বলছে যে এখানে
ট্রায়াঙ্গেল শব্দটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে কতগুলো শব্দ গঠন করা যায়। তাহলে এটা আবার কীরকম? আমি ট্রায়াঙ্গেল শব্দটা লিখি, হ্যাঁ, এই ধরেন টি আর আই এ এন জি এল ই, এই যে ট্রায়াঙ্গেল শব্দটা, দেখেন খেয়াল করেন, এটা হইল স্বরবর্ণের ঘর, এইটাও স্বরবর্ণের ঘর, এইটাও স্বরবর্ণের ঘর, মানে ভাওয়েলের ঘর। বলছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তার মানে কি, যেখানে যেখানে স্বরবর্ণ আছে সেখানে শুধু স্বরবর্ণই বসতে পারবে, অন্য কিছু বসতে পারবে না, মানে ব্যঞ্জনবর্ণ বসতে পারবে না। আবার যেখানে ব্যঞ্জনবর্ণ আছে, এই যে এখানে কনসোনান্ট আছে, এখানে কনসোনান্ট আছে, কনসোনান্টের জায়গায় কনসোনান্ট বসবে। এটাই হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এটাই হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। আমরা কি বুঝতে পারছি? তার মানে কি, তার মানে এই যে এরকম হইতে পারে, এরকমটা হইতে পারে যে এই আইয়ের জায়গায় এ বসলো, এর জায়গায় আই বসলো, এরকমটা হইতে পারে, এরকমটা হইতে পারে আইয়ের জায়গায় ই বসলো, ই এর জায়গায় আই বসলো, এরকমটা হইতে পারে। কিন্তু কখনোই এই যে এর জায়গায় আর বসতে পারবে না, আর এর জায়গায় এ বসতে পারবে না, মানে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ এরা একজন আর একজনের জায়গায় যেতে পারবে না। হ্যাঁ, নিজেদের মধ্যে এরা জায়গা চেঞ্জ করবে। সুজুকামণি কেন? প্রশ্ন বলছে তাই, প্রশ্ন বলছে চেঞ্জ করতে পারবে না এই জন্য, প্রশ্ন বলছে চেঞ্জ করতে পারবে না এই জন্য, আর কিছু, আর কোনো কারণে না। ওকে, আমি তাহলে এটা ঠিক লিখলাম। তাহলে এখানে আসলে হচ্ছেটা কি, স্বরবর্ণ যে তিনটা আছে, স্বরবর্ণ তিনটা এরা নিজেদের মধ্যে বিন্যাস হবে। স্বরবর্ণ তিনটাই ভিন্ন ভিন্ন, তাহলে ফ্যাক্টরিয়াল 3 উপায়ে। ব্যঞ্জনবর্ণ তিনটা আছে, ব্যঞ্জন তিনটা না, ব্যঞ্জন কয়টা আছে? ব্যঞ্জন আছে 1 2 3 4 5টা, ব্যঞ্জন আছে 5টা, তাহলে এই 5টা নিজেদের মধ্যে ফ্যাক্টরিয়াল 5 উপায়ে বিন্যাস হবে। সিফাত যোগ হবে না, গুণ হবে। আমি শুধু স্বরবর্ণের বিন্যাস করলাম, তাহলে কি আমার বিন্যাস হয়ে গেল? হইল না তো। শুধু ব্যঞ্জনবর্ণের বিন্যাস করলাম, তাহলে কি বিন্যাস হইল না তো। এগুলো তো অসম্পূর্ণ বিন্যাস, তাহলে এটা কি হবে? গুণ হবে, গুণ হবে। এই হলো অ্যান্সার। দেখেন, আপেক্ষিক শব্দটা দেখে আমাদের অনেকের ভয় লাগতে পারে, আপেক্ষিক শব্দটা দেখে আমাদের ভয় লাগতে পারে, কিন্তু ভয়ের তো কিছু নাই। জাস্ট খালি স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গায়, ব্যঞ্জনবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের জায়গায় বিন্যাস হবে। সাব্বির, আপনি মানতে পারবেন না কেন? আপনার মানতে না পারার পিছনে লজিক কি বলেন? হ্যাঁ, আপেক্ষিক দিয়ে আরো ইজি করে দিয়েছে, রাইট। অবস্থান পরিবর্তন হলে আমরা তো এই যে এগুলো যে করছি না, এই যে আবজুরিং শব্দটা বিন্যাস করছি না ফ্যাক্টরিয়াল 8, এখানে সবগুলো তো অবস্থান পরিবর্তন হয়ে গেছে, এখানে সবগুলোতেই অবস্থান পরিবর্তন হয়েছে। সাব্বির, আপেক্ষিক, যেহেতু আপেক্ষিক তাহলে যোগ হবে না। আমি যোগ এবং গুণের ক্ষেত্রে কি আমি এই লজিক দিছিলাম যে আপেক্ষিক থাকলে যোগ হবে? আমি এটা কখনো বলছি? ক্লাসের শুরুতেই আমি এটা বলছিলাম যে কখন যোগ কখন গুণ হবে, আমি কি কখনো এটা বলছিলাম? বলি নাই। তাহলে আপেক্ষিক হলে যোগ হবে, আমি এটা তো কখনো বলি নাই। আমি বলছিলাম কখন যোগ হবে কখন গুণ হবে, আমি এটা ক্লাসের শুরুতেই বলছি। তাহলে এখানে তো এটা, এই প্রশ্ন করাটা তো ইহাকে কি বলে, ইহাকে বলে অশ্লীল প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা তাহলে সলভ করি তো আমরা সবাই, একটু সলভ করি এটা। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে অ্যাডমিশন শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়? হ্যাঁ, পূর্ণ হলে তখন আমরা যোগ করব, রাইট। এখানে শুধু স্বরবর্ণের বিন্যাস করলেই তো আমার হয়ে যাচ্ছে না, আমাকে ব্যঞ্জনবর্ণেরও বিন্যাস করতে বলছে, আমাকে দুটাই করতে হবে। তাহলে অ্যাডমিশন শব্দটার স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, স্বরবর্ণ আছে 4টা। তার মধ্যে সবগুলোই ভিন্ন ভিন্ন, স্বরবর্ণ 4টে, সবগুলোই ভিন্ন ভিন্ন না? আই আছে দুইটা, ওকে। তাহলে এখানে বিন্যাস করলে কি হবে? ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা, ব্যঞ্জন কয়টা আছে? ব্যঞ্জন আছে 1 2 3 4 5টা, ব্যঞ্জন 5টা। তার মধ্যে এস আছে দুইটা, সেম দুইটা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই
ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এই দুইটা আমরা কি করব এখন গুণ করব, ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার, এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে আমরা এটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা করব টাইপ 8, কতগুলো বস্তু ক্রম পরিবর্তন হবে না, কতগুলো বিশেষ বস্তুর কি হবে না, ক্রম পরিবর্তন হবে না। আগেরটা ছিল আপেক্ষিক, এবার কিন্তু কি বলছে, ক্রম বলছে। ক্রম, ক্রম মানে কি, ক্রম মানে কি, ওই যে ছোট থেকে বড় ক্রমে, বড় থেকে ছোট ক্রমে আমরা এরকম পড়ছিলাম না, হ্যাঁ 1 2 3 4 4 3 2 1, এগুলো কি ক্রম অনুসারে, গুগল ক্রম না আবার, গুগল ক্রম না আবার, যাই হোক। তাহলে এইখানে এই ক্রমটা আসলে কি বলতেছে, সিরিয়াল মেনটেন করবে, রাইট। মানে হচ্ছে যাদের ক্রম পরিবর্তন করবে না এই কথাটা বলবে, যাদের ক্রম পরিবর্তন করবে না এই কথাটা বলবে, তার মানে হচ্ছে ধরেন আমি লিখলাম যে সাব্বির শব্দটা লিখলাম, সাব্বির শব্দটা লিখলাম, বলা হলো এস এবং এ এরা ক্রম পরিবর্তন করবে না, এস এবং এ ক্রম পরিবর্তন করবে না। তার মানেটা কি, তার মানেটা হইল সবসময় এস আগে থাকবে, এ পরে থাকবে, কোনো অবস্থাতেই এরকমটা হইতে পারবে না, এ এস হইতে পারবে না, কোনো অবস্থাতে এ এস হইতে পারবে না। এরকম এই বিন্যাসটাকে আমরা এরকম করতে পারি যে ধরেন প্রথমে আই দিলাম, তারপরে বি দিলাম, হ্যাঁ তারপরে বি দিলাম, তারপরে ধরেন আচ্ছা এস তো দুইটা আছে, ঝামেলা হয়ে যাবে, এস দুইটা থাকলে ঝামেলা হয়ে যাবে, এস দুইটা থাকলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা 26 তো না, সাব্বির, আরে আমি তো নামের বানান ভুল করছি, সরি সাব্বির, মাইন্ড করিয়েন না, আমি ভুলে এস লেগে ফেলছি, ঠিক আছে। তারপরে আমি এস যদি দেই তারপরে এ হবেই, তাহলে এরকম হবে, বুঝতে পারছেন? মানে যেখানে এস যাবে এসের পরে এ থাকবে, আমি কোনো অবস্থাতে এরকম লিখতে পারবো না যে এ এস বি বি আই আর, এটা হবে না, ক্রম পরিবর্তন এটা হয়ে গেছে, যে এস এবং এ ক্রম পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা সমাধানের উপায়টা কি, সমাধানের উপায়টা কি ভালো করে খেয়াল করে দেখেন। আমরা যদি ধরেন আমরা যদি এরকম এরকম তিনটা শব্দ আমরা তিনটা বর্ণ করি, ধরেন এ আর বি এবং সি, এই তিনটা যদি আমরা বিন্যাস করি কি কি পাই, আমরা এর আগে দেখছিলাম এই তিনটার বিন্যাস করলে এ বি সি আসতে পারে, এ সি বি হইতে পারে, তারপরে এরকম হইতে পারে বি সি এ হইতে পারে, বি এ সি হইতে পারে, তারপরে এরকম হতে পারে সি এ বি, তারপরে এরকম হইতে পারে সি বি এ। দেখেন তো যদি দুইটা এ হইতো তাহলে কি হইতো, এই যে এইটা আর হচ্ছে দুইটা এ হলে যে এইটা, এগুলো সেম হয়ে যেত না, খেয়াল করে দেখেন তো সেম হয়ে যেত কি না, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ। এখন দুইটা এ হইলে আমি এই এ আগে লিখলাম না এই এ পরে লিখলাম, তাতে কি আমার কোনো যায় আসে, তাতে কি আমার কোনো যায় আসে? দেখেন তো এই দুইটা সেম হয়ে গেল না, আমি কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি তাতে কোনো সমস্যা, তাতে এখানে আমার নতুন কোনো বিন্যাস পাচ্ছি না। এই যে এ সি এ আর এই এ সি এ, এখানে কোনটা এ আগে কোনটা এ পরে, কারণ একই রকম বর্ণ হলে কে আগে কে পরে সেটা লেখাতে কোনো যায় আসে না, সেটা লেখাতে কোনো যায় আসে না। তাহলে ক্রমের ক্ষেত্রেও এই যে বর্ণগুলো যাদেরকে বলবে ক্রম পরিবর্তন হবে না, তাদেরকে আমরা এরকম একই রকম বর্ণ ধরে নিব। আমরা কি বুঝতে পারছি? যাদের ক্রম পরিবর্তন করতে দিবে না তাদেরকে আমরা একই রকম বর্ণ ধরে নেব। একই রকম বর্ণ ধরলে তাহলে সুবিধাটা কী হবে, সুবিধাটা হবে আমি এস এবং এ দুটাকে যদি একই রকম বর্ণ ধরে নেই, একই রকম বর্ণ ধরে নেই, এস আগে না এ আগে, এটা নিয়ে তাহলে আমার কোনো ঝামেলা থাকবে না, এটা নিয়ে আমার কোনো কি ঝামেলা থাকবে না। তাহলে ক্রম পরিবর্তন যদি বলে, যাদের ক্রম পরিবর্তন বলবে তাদেরকে একই ধরনের বর্ণ নিতে হবে, একই রকম বর্ণ। যেমন এখানে বলতে বাংলাদেশ শব্দটি ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায়। তাহলে ব্যঞ্জন বর্ণের ক্রম, ব্যঞ্জন বর্ণে কী কী আছে? ব্যঞ্জন বর্ণ আছে বি, এন, জি, এল, ডি,
এস এইচ 1 2 3 4 5 6 7টা, এই 7টা ব্যঞ্জন বর্ণ একই রকম হবে, একই রকম ধরে বিন্যাস করতে হবে। তাহলে যে বাংলাদেশ শব্দের মোট বর্ণ কয়টা আছে? মোট বর্ণ 11টা। তাহলে বিন্যাস করলে হবে ফ্যাক্টরিয়াল 11। তার মধ্যে একই রকম বর্ণ কি কি আছে দেখেন তো। এ 2টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। এ 2টা থাকার কারণে একটা বর্ণ না মেহেদি হাসান, একটা বর্ণ না, একটা বর্ণ ধরবো না কখনো, একটা ওটা একত্রের ক্ষেত্রে একটা বর্ণ ধরবো, গুলাই ফেলা যাবে না। এ 2টা আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। আর এই যে যারা ক্রম পরিবর্তন করতে দিবে না যাদেরকে, এদের কি আমি একই ধরনের বর্ণ ধরবো না? যেমন 2টা এ একই রকম বর্ণ, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। এই 7টাও একই রকম বর্ণ, তাহলে ফ্যাক্টরিয়াল 7 দ্বারা ভাগ। 10টা কেন? বাংলাদেশে কয়টা হয় দেখি তো? 10টা না? 1 2 3 4 5 6 7 8 9 10। ও 10টা, ঠিক আছে, থ্যাংক ইউ। 10টা হবে, 10টা। ওকে 10, হ্যাঁ 10টা হবে, আমি ভুলে 11 লিখছি। তাহলে যাদেরকে একই রকম বর্ণ বলছে ওরা, মানে যাদেরকে ক্রম পরিবর্তন মানা করছে যে ক্রম পরিবর্তন করতে পারবে না, তাদেরকে একই রকম ধরে নিব। একই রকম মানে কি? যেমন 2টা এ একই রকম, এই জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করছি। তাহলে এই 7টাও যদি একই রকম হয় তাহলে ফ্যাক্টরিয়াল 7 দ্বারা ভাগ। এই হলো অ্যান্সার। এখন শোনেন, আপনাদের ঝামেলা লাগবে কি? ক্রম এবং আপেক্ষিকের মধ্যে ঝামেলা লেগে যাবে। ভাই আপেক্ষিক মানে হচ্ছে ওরা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে, হ্যাঁ, নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে। স্বরবর্ণের আপেক্ষিক অবস্থান, ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থান মানে স্বরবর্ণগুলো বিন্যাস, ব্যঞ্জনবর্ণগুলো বিন্যাস করে 2টা গুণ। আর এখানে বাংলাদেশ শব্দটা বলছে ক্রম পরিবর্তন না করে যারা ক্রম বলবে না তাদেরকে একই রকম বর্ণ ধরবো। সাব্বির বলছেন স্বরবর্ণ বললে করেন, স্বরবর্ণ বললে কি হবে? স্বরবর্ণ বললে ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই স্বরবর্ণ কয়টা আছে? 1টা 2টা 3টা একই রকম বর্ণ ধরতে হবে, তাহলে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ। তখন স্বরবর্ণ যদি বলতো তাহলে একই রকম, যে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে, তাহলে অ্যান্সার হইতো এটা। আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক সলভ করি। এটা স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে কান্দাহার শব্দটি কত প্রকারে সাজানো যায়? ক্রম পরিবর্তন না করে মানে কি এ বি সি ডি বর্ণের ক্রম, যাদের ক্রম বলছে এখানে ব্যঞ্জন বর্ণের কথা বলছে, ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণের শুধু ক্রমটা চিন্তা করব, স্বরবর্ণ নিয়ে চিন্তা নাই। যদি স্বরবর্ণ বলতে যাবেন এই অঙ্কে, এই অঙ্ক বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। অবস্থান আর ক্রম একই জিনিস। আচ্ছা, অবস্থান আর ক্রম একই জিনিস না, সরি এটা ভুল হয়েছে, আমি ভুল বলছি। এই অঙ্ক তো এইখানে থাকার কথা না। এই অঙ্ক এই টাইপের মধ্যে ঢুকলো কেন? ফ্যাক্টরিয়াল 2 বোঝেন নাই? এই যে এ আছে 2টা এ, এই যে এ 2টা আছে না, এ 2টা, এই যে 2টা এ, এই 2টা এর জন্য ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ। একই রকম বর্ণ যারা থাকে তাদেরকে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করতে হয়। এই তো এইটাই। আচ্ছা, অবস্থানকে ক্রম লিখে দিলেই হবে, কিন্তু অবস্থান পরিবর্তন না করে, যদি বলে অবস্থান পরিবর্তন না করে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? কান দা হার স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলোর কোনো বিন্যাস নাই। রাবেয়া সুলতানা, যাদের অবস্থান পরিবর্তনের কথা মানা করছে, তাহলে ওরা যেখানে আছে সেখানেই থাকবে, ওদের কোনো বিন্যাসই নাই, ওদের কোনো বিন্যাস নাই। বাকিগুলোর বিন্যাস করেন। বাকি আছে এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই বাকি 5টার বিন্যাস করলে ফ্যাক্টরিয়াল 5। শাহরিন, কনসোনান্টের মধ্যে 2টা সেম থাকলে ওটা আর আমার হিসাব করার দরকার নাই, কারণ আমি সবগুলোকেই একই ধরে নিছি। হ্যাঁ, ধরেন এখানে যদি ধরেন কোনো কারণে 2টা ধরেন এন না থাকে, এটা 2টা বি হইতো, সমস্যা নাই, আমি তো সবগুলোকে একই রকম ধরে নিছি, তখন ফ্যাক্টরিয়াল 7ই হইতো। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন, তখন ওই একই হইতো। এখানে সবগুলো তো আমি একই রকম ধরে নিচ্ছি, আর নতুন করে ওইটা নিয়ে কোনো চিন্তা নাই। ওকে, তাহলে এটা ফ্যাক্টরিয়াল 5 সমান কত হইতো? 120। তবে এখানে 120 উত্তর না, প্রশ্ন বলছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বললে 1 মাইনাস হয়, পুনর্বিন্যাস বললে 1 বিয়োগ করতে হয়, 119। যদি কোনো অঙ্কে পুনর্বিন্যাস বলে তাহলে 1 বিয়োগ করতে হয়, এটা মাথায় রাখতে হবে।
হ্যাঁ, 1 বিয়োগ করতে হবে পুনর্বিন্যাস বললেই। কেন 1 বিয়োগ? আমি এই যে ABC দিয়ে ধরি, ধরেন ABC এই 3টা লেটার নিয়ে আপনাকে বিন্যাস করতে বলল, তাহলে এই বিন্যাসগুলো কী কী হইতে পারে? ABC, ACB, তারপরে BAC, BCA, তারপরে CAB, তারপরে CBA। এখন এগুলো কি সবগুলো পুনর্বিন্যাস হয়েছে? আমার যে এখানে ABC আগের থেকে একটা বিন্যাস ছিল সেটা তো আমি আবার লিখছি। এখানে ABC একটা আমাকে তো বিন্যাস আছে, সেটা তো আমি লিখছি। পুনর্বিন্যাস বলে এই ABC বাদ দিয়ে বাকিগুলো, ABC বাদ দিয়ে বাকিগুলো, বুঝতে পারছেন? হ্যাঁ, সাবসেটের মতো এই ABC বাদ দিয়ে বাকিগুলো। এই যে কান্দাহার, আমার এই যে 120টার মধ্যে এই শব্দটাও আছে, এই কান্দাহার এইখানে যেরকম আছে এরকমটাও আছে, তাহলে পুনর্বিন্যাস বলছে মানে এইটা বাদ দিতে হবে, ওই জন্য 1 মাইনাস। ক্রোম টাইপের আরেকটা ম্যাথ দেখাইলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ তাহলে একটা কাজ করি, আরেকটা ম্যাথ আমরা এখন তৈরি করি নাকি? ফেরদৌসি নিলাম। হ্যাঁ, ফেরদৌসি বলছে ফেরদৌসি শব্দটির ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন না করে কত উপায়ে সাজানো যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে ব্যঞ্জন বর্ণ কি কি আছে? ব্যঞ্জন বর্ণ আছে F, R, D, S, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না? F, R, D, S, বাকিগুলো স্বরবর্ণ। তাহলে এই ব্যঞ্জন বর্ণের ক্রমের কথা বলছে, তাহলে এগুলো আমি একই রকম বর্ণ ধরে নেব, একই রকম বর্ণ, একই রকম বর্ণ। যদি ক্রমের কথা না বলতো তাহলে এটা বিন্যাস করলে কত হইতো? এই 1 2 3 4 5 6 7 8 ফ্যাক্টরিয়াল 8 হইতো, তাই না? সবগুলোই তো ভিন্ন ভিন্ন, তাই না? হ্যাঁ, সবগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু এই যে ব্যঞ্জন বর্ণের ক্রমের পরিবর্তন না করে বলছে, তাহলে এদেরকে একই রকম বর্ণ ধরে নিতে হবে। তাহলে এখানে একই রকম এই 4টা বর্ণ, তাহলে একই রকম বর্ণ হলে তাহলে ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ, তখন ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ, তাহলে এটার অ্যান্সার হবে এই যেটা ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 4। জান্নাত বুঝতে পারছেন? এই বাকিরা সবাই বুঝতে পারছেন ক্রমের ব্যাপারটা? যাদের ক্রমের কথা বলবে তাদেরগুলো কী করব? একই রকম বর্ণ ধরবো। আরেকবার কি, এই যে আমি যে একটা অঙ্ক কয়বার বলবো, এই যে F, R, D, S এদেরকে ক্রম পরিবর্তন না করে বলছে, তাহলে এদেরকে একই রকম বর্ণ ধরে নিছি। তাহলে একই রকম বর্ণ হইলে, যেমন আমার যদি একই রকম দুইটা যদি A থাকতো, দুইটা যদি এখানে A থাকতো, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করতাম না? দুইটা যদি 3টা যদি T থাকতো, তাহলে ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ করতাম না? এখানে সবগুলোকে আমি সেম ধরে নিচ্ছি, সেম। ক্রম পরিবর্তন মানেই, ক্রম পরিবর্তন না করা মানেই এরা সেম হবে। তাহলে 4টা বর্ণ একই রকম হলে তাহলে ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ করতাম। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ 4টা আছে, তাই ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ, রাইট। একই ধরলে 4 কেন ভাই? দুইটা A হইলে তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করি না? দুইটা A মানে কি দুইটা একই রকম না? দুইটা A হলে তাহলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করতাম না আমি? সুযোগামণি বলেন, দুইটা A হলে কি ফ্যাক্টরিয়াল 2 দ্বারা ভাগ করতাম কি না? তাহলে এখন ধরেন সবগুলো F মনে করেন সবগুলো F আছে, সবগুলো F, আর DS নাই, সবগুলো F, ক্রম পরিবর্তন না মানে সবগুলো F। তাহলে সবগুলো F হলে কি ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ করতেন না? বা অথবা ধরেন সবগুলোই R, এখানে F, R, DS নাই, ধরেন সবগুলোই R, সবগুলোই R, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ সবগুলোই R, এরকম হয়ে গেছে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 দ্বারা ভাগ করতেন না? এটা হয়তো অ্যান্সার। সবথেকে কঠিন ম্যাথগুলো আমি করাই ফেলছি, এখন যেগুলো আছে এগুলো সহজ আছে। আরও ম্যাথ আছে, আরও। এটা কত নম্বর টাইপ? 8 নম্বর টাইপ, আরও 4টে টাইপ আছে। কথার সাথে কি লেখা সবারই লেট আসতেছে? আচ্ছা, অবস্থান পরিবর্তন না করা মানে ওদের কোনো বিন্যাস নাই। অবস্থান পরিবর্তন না করা মানে ওদের কোনো বিন্যাস করতে হবে না। এই যে যেমন এই যে এখানে বলছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে, অবস্থান পরিবর্তন না করা মানে ওদের কোনো বিন্যাস নাই। যার অবস্থান পরিবর্তন না করা মানে ওদের কোনো বিন্যাস নাই। তাহলে এটার অবস্থান পরিবর্তন যদি বলতো যে এদের অবস্থান পরিবর্তন হবে না, ভাই এদের অবস্থান পরিবর্তন হবে না মানে ওদের কোনো বিন্যাসও হবে না। তাহলে এখানে কি F, R, D, S এদের অবস্থান পরিবর্তন হবে না, তাহলে এদের বাদ দিয়ে বাকিগুলো বিন্যাস করবেন। এই E, O, U, I এই 4টার বিন্যাস করতে, তখন ফ্যাক্টরিয়াল 4 হইতো অ্যান্সার। যদি বলতো ব্যঞ্জন বর্ণের অবস্থান পরিবর্তন না করে, তাহলে ফ্যাক্টরিয়াল 4 হইতো অ্যান্সার। ঠিক আছে?
যেমন এই যে এই অঙ্কটা, বাংলাদেশ শব্দটিকে দেশ এর অবস্থান পরিবর্তন না করে কতভাবে সাজানো যায়। তাহলে দেশ বাদ দিয়ে বাকিগুলো বিন্যাস করেন, দেশ বাদ দিয়ে বাকিগুলোর বিন্যাস করেন। তাহলে বাকি কি আছে, 1 2 3 4 5 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই এ আছে 2টা, ফ্যাক্টোরিয়াল 2, এটা হবে অ্যান্সার। ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এটা হিসাব করলে সম্ভবত 360 হয়, সম্ভবত 360, এই হলো অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।